সরি, আমি ফিক্স করতে অসুবিধা হচ্ছিল। আহ, এখন হয়তো শোনা যাচ্ছে। আমি তো কিছু শুনতে পাচ্ছি না, ব্লাইন্ডলি কথা বলতে হবে। তো সবাইকে শুভেচ্ছা। অ্যাক্সিস মেডিকেল স্কুল, ওদেরকেও শুভেচ্ছা। তো আমি আজকে কথা বলার কথা ফিভার। ফিভার বলে যে ফিভার এমন একটা সিমটম, এটার লাইফ টাইম প্রিভ্যালেন্স হচ্ছে অলমোস্ট 100%। তার মানে এমন কোনো লোক নাই দুনিয়াতে যার কখনো জ্বর হয়নি। তাহলে জ্বর একটা সিমটম, যে মানুষ বলে যে আমার জ্বর হয়েছে। আবার জ্বরটা যখন বডি টেম্পারেচার দিয়ে আমরা মেনশন করি, তখন এটা হয়ে যায় একটা সাইন। তাহলে ফিভার ইজ এ সিমটম, ফিভার ইজ এ ফিজিক্যাল সাইন। অ্যান্ড এই ফিজিক্যাল সাইনটা, ফিভার ইজ এ ভাইটাল সাইন। তাহলে বডিতে যে কতগুলা ভাইটাল সাইন আছে, তার মধ্যে একটা হচ্ছে ফিভার। এই ফিভারটা মানুষ যখন ফিল করে, এটা কি জিনিস ফিল করলে যে ফিভার হয়, এটা আমরা সরাসরি এক একজন এক এক ভাবে বলে বলে যে শরীরটা গরম লাগে, চোখ গরম লাগে, শরীরে আহ, সে ম্যাজ ম্যাজ করে, খারাপ লাগে, অস্বস্তি লাগে, এই সবগুলো মিলেই হচ্ছে একটা জ্বর। তবে মোস্ট অফ দি পেশেন্ট উইল সে অ্যান এলিভেটেড বডি টেম্পারেচার। তাহলে এই জিনিসটা এলিভেটেড বডি টেম্পারেচার হলে সেটা বলা হচ্ছে যে ইফ বডি টেম্পারেচার ইজ মোর দ্যান 100 ডিগ্রি ফারেনহাইট, তখন এটাকে জ্বর বলা হবে। এটা বডি যে মানুষের টেম্পারেচার যে লেস দ্যান 100, এটা প্রমাণ করতে একজন বৈজ্ঞানিককে কয়েক লক্ষবার মানুষের জ্বর বডি টেম্পারেচার মেপেছে, সুস্থ অবস্থায় এবং অসুস্থ অবস্থায়। এই মাপতে গিয়ে ওরা ডিটারমিন করেছে যে 96 থেকে 100 পর্যন্ত এটা হচ্ছে নর্মাল। তাহলে মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিক সময়ে ভেরি করতে পারে। বলে যে ইউজুয়ালি সবচেয়ে বেশি বডি টেম্পারেচার থাকে ইন দ্য আফটারনুন, এবং সকালবেলা রিলেটিভলি কম থাকে। তাহলে ফিভারের যে সিমটম গুলা, যে শরীর খারাপ লাগে, অস্বস্তি লাগে, গা গরম লাগে, চোখ গরম লাগে, এসব লক্ষণগুলা কিন্তু জ্বর না থাকলেও হতে পারে। তাহলে জ্বর না থাকলেও এরকম লক্ষণ হতে পারে, জ্বর থাকলেও এরকম লক্ষণ হতে পারে। তাহলে এই লক্ষণগুলা জ্বর কিনা এটা বোঝার জন্য, ডিফারেন্সিয়েট করার জন্য আমাদেরকে বডি টেম্পারেচার মেজার করে দেখতে হয়। তাহলে যেসব রোগের সিমটম হচ্ছে, জ্বরের সিমটম হচ্ছে, কিন্তু থার্মোমিটার দিলে জ্বর নেই, 100 নিচে, এদেরকে বলা হয়, এই সিমটম তাকে বলা হয় ফিভারিশনেস। তাহলে ফিভারিশনেস ইজ এ সেন্সেশন অফ ফিভার, বাট when we measure the body temperature, the temperature is less than 100, এটাকে বলা হচ্ছে ফিভারিশনেস। তাহলে বিশেষ করে রোগীরা যখন দীর্ঘস্থায়ী ফিভারের কমপ্লেইন নিয়ে আসে, many of them has feverishness, as well as আরো কতগুলো ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেগুলো শরীরে জ্বর নাই, তারপরেও মানুষের জ্বর জ্বর লাগে। হ্যাঁ, এটা কমন এক্সাম্পল হচ্ছে এনিমিয়া। এনিমিয়া থাকলে লোকজনের যে একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন থাকে, এটার কারণে বডি টেম্পারেচারটা একটু ওয়ার্ম ফিলিং হয়, ওয়ার্ম ফিলিং অফ দি বডি। তাহলে এই ওয়ার্ম ফিলিং অফ দি বডিটা অনেক লোকের অনেক রকম। যেমন আমাদের কাছে অনেক রুগী আছে, বলে যে আমাকে কেউ ধরলে বলে যে তোমার কি জ্বর। হ্যাঁ, এই জন্যই ও মনে মনে সন্দেহ হয়ে গেছে জ্বর জ্বর কিনা, আসলে কিন্তু ওর বডিটা ওয়ার্ম, হাড়টা ওয়ার্ম। তাহলে এই জন্য ফিভারিশনেস এবং ফিভার ডিফারেন্সিয়েট করতে হবে বাই মেজারমেন্ট অফ টেম্পারেচার। এবং এটা চেম্বারে বা অফিসে যদি আপনি একবার দেখেন, এটা সবসময় ডিটারমিন করা যায় না, এটা রিপিটেডলি চেক করতে হয়।
6 আওয়ারলি, 8 আওয়ারলি এরকম ফ্রিকোয়েন্সিতে করে যদি এগুলো আমরা প্লট করি, প্লট করার পরে যে জিনিসটা আছে এটাকে বলা হয় টেম্পারেচার চার্ট। তাহলে এই টেম্পারেচার চার্টটা থার্মোমিটার আবিষ্কার হওয়ার পর থেকে এই পর্যন্ত এখনো হাসপাতালের বিছানায় বা হাসপাতালের ফাইলে একটা টেম্পারেচার চার্ট থাকে। এই টেম্পারেচার চার্ট মানে এখন কত আছে এটা নয়, টেম্পারেচার চার্ট হচ্ছে টু সি দ্য ট্রেন্ড অফ ফিভার, যে গত কয়েকদিন ধরে কেমন ছিল, এটা কি সকালে বেশি আসে না রাতে বেশি আসে না দুপুরে বেশি আসে, এবং বেশি আসলে এটা ম্যাক্সিমাম কত পর্যন্ত যায়, এটা মিনিমাম কত পর্যন্ত যায়, এই সবগুলো জিনিস সম্পর্কে ইন্টারপ্রিটেশন পাওয়ার জন্য টেম্পারেচার চার্ট অনাদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে। এখনো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রোগীর বেডের পাশে গিয়ে প্রথমেই যখন একটা ইনফ্লামেটরি কন্ডিশন বা ইনফেক্টিভ কন্ডিশন থাকে, এটার সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করার জন্য বলি যে জ্বরের চার্টটা দেখেন। তাহলে জ্বরের চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য যখন অনেকগুলো রোগীকে যখন বাসায় আমরা চিকিৎসা দিচ্ছি বা চেম্বার থেকে চিকিৎসা দিয়ে দিচ্ছি, ওদের মধ্যে জ্বরের চার্ট রাখতে হয় টু সি দ্য প্যাটার্ন অফ টেম্পারেচার। তাহলে এই জ্বর আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শর্ট ডিউরেশন অফ ফিভার, কারণ জ্বরের এত বেশি রোগ যে এটা করে শেষ করা যাবে না। এই জন্য আমরা অল্প দিনের জ্বর হলে আমরা কিভাবে অ্যাসেস করতে পারি সেই জিনিসটা আজকে আমরা চেষ্টা করব। তাহলে এই ফিভার যখন হচ্ছে, ফিভার কিন্তু ইজ ভেরি কমন, আমরা প্রথমেই বললাম, এবং বেশিরভাগ ফিভার গুলা আর সেলফ লিমিটিং, মানে নিজে নিজেই ভালো হয়ে যায়। কিন্তু আবার ফিভার দিয়ে শুরু হয় এরকম অনেকগুলো রোগ আছে যেগুলা মৃত্যুর কারণ হতে পারে। তাহলে ফিভার একদিকে একদম সিম্পল একটা রোগ, ফিভার আরেকদিকে মৃত্যু ঘটাতে পারে এরকম একটা রোগ। তাহলে এই জন্য ফিভার একটা সিমটম, ফিভার একটা ফিজিক্যাল সাইন, ফিভার ইজ নট এ ডিজিজ। তাহলে ফিভারকে যখন রোগীরা আমাদেরকে কমপ্লেইন করে তখন আমরা ওদেরকে একটা ডিজিজ বানাতে চেষ্টা করি। এই ফিভার একটা সিমটমকে একটা ডিজিজ বানাতে গেলে যেসব অ্যাপ্রোচ গুলো আমরা ইউজ করি তার মধ্যে একটা অ্যাপ্রোচ হচ্ছে সিন্ড্রোমিক অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস। সিন্ড্রোম মানে হচ্ছে a constellation of symptoms and signs characteristically combining in the same patient, এটাকে বলা হয় সিন্ড্রোম। তাহলে সিন্ড্রোম is not a disease. Syndrome is a constellation of symptoms and signs which can be produced by a variety of diseases. তাহলে আমরা যখন সিন্ড্রোম বলি তখন we can try যে এই রোগীর জ্বরটার কারণটা কি। তাহলে এই সিন্ড্রোম ফিভার এই জন্য বলে যে যখন আমরা রোগী অ্যাসেস করি, যারা আমার ডাইরেক্ট স্টুডেন্ট ওরা হয়তো জানে যে আমি সবসময় বলি যে উই নিড টু কনভার্ট এভরি সিমটম ইনটু এ সিন্ড্রোম টু ট্রাই মেক এ ডায়াগনোসিস। সিন্ড্রোম কেন বলা যে করে একটা সিমটমের সাথে অনেকগুলো কমনলি কম্বাইন থাকে, এরকম কতগুলো ক্যারেক্টারিস্টিক্স সিন্ড্রোম আছে, আবার কতগুলো সিন্ড্রোম ডায়াগনোসিস আছে। ফর এক্সাম্পল কুশিং সিন্ড্রোম ইজ এ ডায়াগনোসিস, যদিও এটা আন্ডারলাইং কজ অনেকগুলো জিনিস থাকতে পারে। তাহলে এই সিন্ড্রোম আমরা অনেকগুলো আছে যেগুলো আমরা পাবলিক হেলথ মানে জনস্বাস্থ্যের জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন বাংলাদেশে যত ফিল্ড ওয়ার্কার আছে, হেলথের ফিল্ড ওয়ার্কার আছে, ওরা সবাই জানে যে ফিভার, কাফ এবং প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন, এই তিনটা যদি কোনো রোগীর একসাথে থাকে এটাকে বলা হবে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তাহলে ওরা জানে যে এই তিনটা যদি কারো একসাথে থাকে তখন ওই রোগীটাকে ডাক্তারের কাছে অথবা হাসপাতালে রেফার করতে হবে। এটা একটা সিন্ড্রোম। এই সিন্ড্রোমিক অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস, তাহলে যেখানে কনফার্মেটরি টেস্ট নেই সেই রোগগুলো নির্ণয় করার জন্য আমরা যে অ্যাপ্রোচ ইউজ করি এটাকে বলা হয় সিন্ড্রোমিক অ্যাপ্রোচ, মানে কনস্টেলেশন। যেমন মনে করেন করোনা ফিভার, কোভিড ডিজিজ, তাহলে উই আইডেন্টিফাই দেম বাই দ্য সিন্ড্রোম। আইডেন্টিফাই করার পরে বলছে যে তুমি কোভিড টেস্ট করো, অথবা যদি কোনো কারণে কোভিড টেস্ট করা না যায় টেলিফোনে টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের ডাক্তাররা
ওদেরকে অ্যাডভাইস করছে যে তুমি ইউ আর ভেরি লাইকলি টু বি কোভিড, you need to adopt this measures which can be done for 80% of the patients with corona on a telemedicine service. তাহলে এটার কারণ হচ্ছে আমরা একটা রোগকে সিনড্রোমে কনভার্ট করছি। তাহলে একটা ডিজিজকে সিনড্রোমে কনভার্ট করার জন্য আমাদেরকে যেসব তথ্যগুলো জানতে হয়, বিশেষ করে শর্ট ডিউরেশন অফ ফিভার, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যে ফিভারের ডিউরেশনটা কত। তাহলে অনেক জায়গায় আমরা ডিউরেশন এত সপ্তাহ, এত মাস, এত দিন এভাবে বলি, কিন্তু শর্ট ডিউরেশন অফ ফিভারে একটা ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দ্যাট ইউ নিড টু আস্ক দ্য ডিউরেশন অফ ফিভার বাই ডেজ, যে আপনার জ্বরটা আজকে কততম দিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, কততম দিন আজকে। তাহলে অনেক সময় রুগীরা এটা বলতে নাও পারতে পারে যে কতদিন সঠিকভাবে, তখন সাধারণত আমরা এটা ডিটারমিন করার চেষ্টা করি শেষবার কবে স্কুলে গিয়েছে, শেষবার কবে অফিসে গিয়েছে, শেষবার কবে কাজে গিয়েছে। এটা দেখেও আমরা ডিউরেশন অফ দি ফিভার নির্ণয় করতে পারি। ডিউরেশনটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ there are some of the diseases which have a characteristic duration. তাহলে বাংলাদেশের মতো একটা ট্রপিক্যাল কান্ট্রিতে একটা রোগের ডিউরেশন যদি লেস দেন 7 days হয়, বলে যে 80% of the cases are viral fevers, মানে 10 জনে 8 জন ভাইরাল ফিভার্স। তাহলে এই রোগীগুলো ডায়াগনোজ করার জন্য আপনি যদি এমন করেন, এটাকে বলে এপিডেমিওলজিক্যাল ডায়াগনোসিস অথবা ডায়াগনোসিস বাই প্রিভ্যালেন্স। তাহলে যেই জায়গায় যখন যে রোগটা সবচেয়ে বেশি থাকবে তখন ওই রোগটার সম্ভাবনাই বেশি। যেমন এখন একটা কোভিডের এপিডেমিক চলছে, এখন কেউ যদি বলে যে আমার সর্দি এবং গলা ব্যথা, কাশি হয়েছে বা জ্বর হয়েছে, কোনো লক্ষণ নেই, কোনো রোগের লক্ষণ নেই, এই সবগুলাকে কিন্তু কোভিড হিসেবে ধরে নিতে হবে বা ক্লিনিক্যাল কেস ডেফিনেশন। কারণ হচ্ছে এখন কোভিডের সংখ্যা বেশি, কিন্তু ওরা সবাই কোভিড নয়, কিন্তু আমি ধরে নিচ্ছি যে ওরা কোভিড হতে পারে। এই জন্য ওদের সবাইকে আমরা একটা আইসোলেশন দিয়ে দিচ্ছি যে তুমি আইসোলেশনে থাকতে হবে, কারণ তুমি এটা কোভিড হতে পারে। তাহলে যখন এই যে ভাইরাল ফিভার বলছি, তাহলে আপনি যদি একটা রোগীকে যদি আপনার সামনে 100টা রোগী এনে দেয়, সবার রোগ যদি 7 দিনের কম হয় জ্বর, তখন আপনি ধরে ধরে বললেন যে সব ভাইরাল ফিভার, আপনি 80 ভাগ কারেক্ট হবেন, 80% কারেক্ট। তাহলে আর কোনো সিমটম আমাকে জানা লাগতেছে না, আর কোনো কিছু। তাহলে ডিউরেশন ইজ সাচ ইম্পর্টেন্ট দ্যাট ইফ এ ফিভার is less than 7 days, the most likely diagnosis is a viral fever. In 80% of the case, varieties of viruses are there in the tropical countries of the world. So any one of them can cause this fever. তাহলে এই ডিউরেশনে 7 দিনের বেশি না 7 দিনের কম? যখন 7 দিনের বেশি হয়ে যাবে, 7 থেকে 14 দিন, তাহলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বলতেছে ফিভার মোর দেন 7 days আর এন্টেরিক ফিভার আনলেস প্রুভড আদারওয়াইজ। তাহলে 7 দিনের বেশি যদি জ্বর হয়, ওদেরকেও এপিডেমিওলজিক্যালি আমরা বলতে পারি যে আপনার টাইফয়েড হয়েছে, এন্টেরিক ফিভার হয়েছে, তাহলে ইউ উইল বি 80% কারেক্ট। তাহলে এই জন্য এই এপিডেমিওলজিক্যাল ডেফিনেশন গুলো কখন কি হবে, যেমন আমরা যখন আরো কিছুদিন আগে, এখন নয়, হিল ট্রেক্সে চাকরি করতাম, সরি যে এটা কি যেন একটা সমস্যা হচ্ছে, হুইচ আই ক্যানট ফিক্স প্রপারলি। তো ফিভারের এটা ছাড়া ফিভারের অন্যান্য যেসব লক্ষণগুলো আছে বা প্যাটার্ন অফ ফিভার আছে, ওই জিনিসটা খুব বেশি সাহায্য করে না। এক সময় যখন বেশি টেস্ট ছিল না, তখন আমরা এই টেস্টগুলা না করলে
এবং ফিভার প্যাটার্ন দেখে আমরা ডায়াগনোস করতে পারবো, যেমন হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার, রেমিটেন্ট ফিভার এবং কন্টিনিউয়াস ফিভার। তাহলে ইন্টারমিটেন্ট ফিভার যেটা, সেটা হচ্ছে ফিভার টাচেস দ্য বেসলাইন উইদাউট অ্যান্টিপাইরেটিক্স। তাহলে ফিভার টাচেস দ্য বেসলাইন উইদাউট অ্যান্টিপাইরেটিক্স, এটাকে বলা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার। এই জন্য এখন যেহেতু আমরা খুব ফ্রিকোয়েন্ট ইউজ অফ অ্যান্টিপাইরেটিক্স করি, তাহলে উই কনভার্ট মোস্ট অফ দি ইন্টারমিটেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস ফিভার্স ইন্টু রেমিটেন্ট ফিভার্স ইন্টু ইন্টারমিটেন্ট ফিভার। এই জন্য যখন আমরা ইন্টারমিটেন্ট ফিভারের হিস্ট্রি নিচ্ছি, তখন জিজ্ঞেস করতে হবে যে ওষুধ না খেলেও জ্বর বেসলাইন চলে আসে কিনা। যদি ওষুধ না খেলেও জ্বর বেসলাইনে চলে আসে, তখন এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফিভার। এছাড়া যদি ফিভারের ফ্লাকচুয়েশন, ডায়ার্নাল ফ্লাকচুয়েশন যদি মোর দেন 1 ডিগ্রি সেলসিয়াস হয়, এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফিভার অ্যান্ড ডাজন্ট টাচ দি বেসলাইন। আর রেমিটেন্ট ফিভার হচ্ছে ইট ডাজন্ট টাচ দি বেসলাইন বাট দি ফ্লাকচুয়েশনস অফ টেম্পারেচার ইজ লেস দেন 1 ডিগ্রি সেলসিয়াস ইন 24 আওয়ার্স। তাহলে রেমিটেন্ট, কন্টিনিউয়াস এগুলাতে বেশি বোঝা যায় না, কিন্তু যেগুলা ইন্টারমিটেন্ট ফিভার, এরকম অনেকগুলা ক্লাসিক্যাল ফিভার আছে হুইচ কজেস ইন্টারমিটেন্ট ফিভার্স। এছাড়া ফিভার কামিং উইথ চিল অ্যান্ড রাইগার। তাহলে ফিভার সবসময় যেসব রোগগুলাতে জ্বরটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তখন ফিভার মে কাম উইথ চিল অ্যান্ড রাইগার। তাহলে এই সিমটম দিয়েও আগে যেরকম আমরা যেমন ম্যালেরিয়া ডায়াগনোস করতে পারতাম যে ফিভার কাম উইথ চিল অ্যান্ড রাইগার, এখন কিন্তু ওগুলো বেশি করা যায় না বিকজ অফ দি ফ্রিকোয়েন্ট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। তাহলে ফিভার ইউ নো দ্যাট ইজ কন্ট্রোলড বাই দ্য হাইপোথ্যালামাস, where there is a thermostat which is controlling our body temperature within the narrow range of 96 and 100 degree Fahrenheit. তাহলে ওই থার্মোস্ট্যাট রিসিভ সিগন্যালস ফ্রম দি ব্লাড, এবং ব্লাডে যদি কখনো পাইরোজেন থাকে, পাইরোজেন মানে দি chemical substances which when reaches the hypothalamus can give rise to development of fever. তাহলে হাইপোথ্যালামাসে যখন ফিভার পাইরোজেন যাবে, তখন হাইপোথ্যালামাস ইজ রিসেট। মনে করেন আমার হাইপোথ্যালামাসটা নর্মালি 98-এ ফিক্স আছে, কিন্তু যখন আমার শরীরে পাইরোজেন আসলো, তখন হাইপোথ্যালামাস ইজ সেট এট 103.4। তাহলে এরকম জ্বর যখন হাইপোথ্যালামাস যখন সেট হয়ে আছে এট 105, হাইপোথ্যালামাস বলছে যে তুমি তাড়াতাড়ি বডি টেম্পারেচার বাড়াও, তখন আমাদের বডি স্টার্টস রিয়াক্টিং। The earliest reaction is a cutaneous vasoconstriction. তাহলে কিউটেনিয়াস ভ্যাসোকনস্ট্রিকশন করলে হিট লস কমে যাবে, বডি টেম্পারেচারটা বাড়বে। তাহলে এই জন্য যখন জ্বর আসে, অনেক মারা বলে যে আমার বাচ্চার হাত পা গুলো একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওর তো মাথা গরম জ্বর। এটার কারণ হচ্ছে দেয়ার ইজ পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন। এটা করে হাত পা গুলা, শরীরের অনেক জিনিসগুলা ঠান্ডা মনে হতে পারে, এবং ওই সময় রোগীদের শীত লাগে। তাহলে যখন পাইরোজেন গুলা এমন পাইরোজেন যে ওরা বলতেছে বডিকে যে তুমি তাড়াতাড়ি টেম্পারেচার বাড়াও, এতক্ষণ ধরে বললাম যে 105 করো, তুমি করছো না কেন, তখন বডি শুধু ভ্যাসোকনস্ট্রিকশন দিয়ে করতে পারছে না, তখন বডি একটু চিল রাইগার, রোগী বলবে যে আমাকে কাঁথা দাও, কাঁথা দাও, কাঁথা দাও, কাঁথা দিয়ে সে বডির টেম্পারেচারটা রেজ করতে চেষ্টা করে। এরপরেও যখন ডেজায়ার্ড লেভেলে যাবে না, তখন হাইপোথ্যালামাস আরো তাড়াতাড়ি বলছে আরো তাড়াতাড়ি বাড়াও, তখন দেয়ার ইজ চিল, যে শরীর কাঁপুনি হয়। এটা অনেকের এক্সপেরিয়েন্স আছে। এবং হতে হতে কাঁপুনিটা একদম শেকিং চিল, পুরা শরীর কাঁপতেছে, বিছানা কাঁপতেছে, এরকম চিল হয়ে যাবে। রোগীরা বলতে পারে যে আমাকে চেপে ধরো, আমাকে চেপে ধরো, আমি পারছি না। তাহলে এই শেকিং চিল যখন হয়, তখন এগুলা কতগুলো রোগ আছে যেগুলাতে এটা ক্যারেক্টারিস্টিক্যালি হয়, যেমন সেপসিস। সেপসিস সবসময় জ্বর হয় না, কিন্তু যখন জ্বর হয় তখন ওদের চিলড্রেন রাইগার। কতগুলো ইনফেকশন, ক্যারেক্টারিস্টিক ইনফেকশন, একটা যদি নাম বলি সেটা হচ্ছে ম্যালেরিয়া, যেখানে ফিভার কামস উইথ চিল অ্যান্ড রাইগার। এছাড়া হচ্ছে ফিভার কামিং ফ্রম হলো টিউবস ইন দ্য অ্যাবডোমেন। তাহলে ফিভার অ্যারাইজিং ফ্রম বিলিয়ারি ট্রি, ফিভার অ্যারাইজিং ফ্রম ইউরিনারি ট্রি, ফিভার অ্যারাইজিং ফ্রম ফ্যালোপিয়ান টিউব, বাস ডিফারেন্স, এরকম অ্যাপেন্ডিক্স, এইসব জায়গা থেকে যখন ফিভারটা আসে, তখন ফিভার মে কাম উইথ চিল অ্যান্ড রাইগার। এছাড়াও
when there are visceral abscess anywhere in the body, pus collection anywhere in the body, fever comes with chill and rigor. তাহলে নিউমোনিক কনসলিডেশন, অফেন সাপিউরেটিভ নিউমোনিয়া যদি হয়ে থাকে, ফিভার কামস উইথ চিল অ্যান্ড রাইগর। তাহলে চিল অ্যান্ড রাইগর দিয়ে আমরা নেচার অফ দি ফিভারকে ডিটারমিন করতে পারি না এখন, কারণ সব কন্টিনিউয়াস ইন্টারমিটেন্ট ফিভার গুলাকে যদি আমরা প্যারাসিটামল দিয়ে দিই, দিলে এটা সাথে সাথে জ্বর কমে যায়, 4 ঘন্টা পরে প্যারাসিটামলের ইফেক্ট চলে যায়, চলে যাওয়ার পরে ওর আবার জ্বর আসে। তাহলে আবার জ্বর আসার সময় যদি হাইপোথ্যালামাস যদি বেশি টেম্পারেচারে সেট থাকে, 105-এ সেট থাকে, তখন এই প্যারাসিটামলের ইফেক্ট চলে যাওয়ার পরে আবার যখন জ্বর আসছে, তখন ফিভার কামস উইথ চিল অ্যান্ড রাইগর। তাহলে এই জন্য এই রেমিটেন্ট, ইন্টারমিটেন্ট, কন্টিনিউয়াস ফিভার অথবা ফিভার কামিং উইথ চিল অ্যান্ড রাইগর, এগুলা রিলেটিভলি নন স্পেসিফিক ফিচার্স, এবং এগুলা দেখে খুব বেশি রোগ আমরা ডায়াগনোসিস করতে পারি না। তবে সবচেয়ে কতগুলা ফিভার আছে যেগুলোতে ক্যারেক্টারিস্টিক্যালি বলে যে রোগ ডায়াগনোসিস করা যায়, সেগুলোকে বলছে পিরিয়ডিক ফিভার। যে কিছুদিন জ্বর থাকে, সে 9-10 দিন জ্বর থাকলো, আবার 9-10 দিন ভালো থাকলো, আবার 9-10 দিন জ্বর হলো, বা আর 9-10 না হয়ে এটা আরো বেশ কম হতে পারে। তো সাধারণত যেটা একটা ক্যারেক্টারিস্টিক ফিভার, যেটা পিরিয়ডিক ফিভার বলে, একটা পিরিয়ড ফিভার থাকে আর একটা পিরিয়ড ফিভার থাকে না, সেটাকে বলে পালেভেস্টেইন ফিভার। এটা সাধারণত লিম্ফোমাতে হয়, এবং এই এই ক্যারেক্টারিস্টিক ফিভার দেখে, লিম্ফ্যাডেনোপ্যাথি দেখে, ইউ ক্যান ইজিলি লোকেট দ্য ডিজিজ to be a lymphoma if you have a temperature chart for very long. এছাড়া ফিভারের অন্যান্য যেসব ক্যারেক্টার গুলা, যে সকালে আসে না বিকালে আসে না দিনের অন্যান্য সময় আসে, এগুলা দেখেও খুব বেশি রোগ নির্ণয় করা যায় না। কিন্তু তারপরেও দেয়ার আর সাম ফিভার হুইচ ক্যান ক্যারেক্টারিস্টিক্যালি অ্যাপিয়ার at some time of the day. For example, malaria. Sorry, for example, tuberculosis, where the fever is often said to be an evening rise of temperature. এটা কেন ইভিনিং রাইজ করে এটা জানা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এটা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। কিন্তু এই জন্য শতভাগের নয়, কিছু কিছু টিবি রোগী আছে যাদের মর্নিং রাইজ অফ টেম্পারেচারও আছে। এই জন্য এইরকম কোন টাইমে হয়, এবং ডাবল রাইজ ইন 24 আওয়ার্স আছে। কতগুলো রোগ আছে দিনের 24 ঘন্টার মধ্যে 2বার জ্বর আছে। তাহলে যদি খুব শর্ট ডিউরেশনে 4 ঘন্টা পর পর আমরা জ্বরের চার্ট রাখি, অথবা 6 ঘন্টা পর পর জ্বরের চার্ট রাখি, তাহলে অনেক সময় আমরা ডিটেক্ট করতে পারবো যে দেয়ার ইজ ডাবল রাইজ অফ টেম্পারেচার ইন 24 আওয়ার্স। এটা সাধারণত কালা জ্বরে হয়, এবং আরো কিছু রোগ আছে যেগুলোতে এটা হতে পারে। তাহলে ফিভারের এসব ক্যারেক্টার গুলো দেখে আমরা চট করে বলে ফেলতে পারি না যে ওর কিসের কারণে জ্বর হচ্ছে। তাহলে যেহেতু আমরা বলেছি যে জ্বর একদম কোনো সিরিয়াস কোনো রোগী না, ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ পরে ভালো হয়ে যাচ্ছে, এরকম অসুবিধা হতে পারে। আবার ফিভারের কারণে রোগীর মৃত্যুও হতে পারে। তো এই জন্য যখন বলে যে যখন আপনি ফিভার রোগীকে অ্যাসেস করবেন, আপনার কাছে একটা রোগী ফিভার আসবে, প্রথমে আমাদেরকে খুঁজে দেখতে হবে যে এই রোগীটার কোনো ডেঞ্জার সাইন আছে কিনা। তাহলে এই ডেঞ্জার সাইন গুলা সবার আগে দেখতে হবে, such that we can identify patients to be hospitalized, we can identify patients who may require some urgent treatment. তাহলে এই ফিচার গুলার মধ্যে এগুলা যে সবসময় শতভাগ আছে এরকম নয়, কিন্তু তারপরও এনি or a combination of the severe manifestations of fever যদি থেকে থাকে, তখন ওদেরকে হসপিটালাইজ করতে হবে এবং আর্জেন্ট এম্পিরিক ট্রিটমেন্ট দিতে হবে। এম্পিরিক মানে হচ্ছে যে আমি রোগটা কি সত্যিকার অর্থে জানি না, আমি একটা রোগ সন্দেহ করেছি, এবং ওই রোগের সবচেয়ে ভালো চিকিৎসা যেটা, সেটা রোগটা কনফার্ম না করেই দেওয়ার নাম হচ্ছে এম্পিরিক ট্রিটমেন্ট। তাহলে যেমন সেপসিস হলে আমাদেরকে ইমার্জেন্সিতে এই চিকিৎসা দেওয়ার চিন্তা করতে হবে, ম্যালেরিয়া হলে খুব তাড়াতাড়ি চিকিৎসা দেওয়ার চিন্তা করতে হবে, অন্যান্য অনেকগুলো ইনফেকশন আছে যেগুলো হলে আমাদেরকে খুব আর্জেন্টলি চিকিৎসা করার কথা প্ল্যান করতে হবে। তাহলে ওই লক্ষণগুলা কি, যেগুলা দেখলে আমি বলবো যে রোগীকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। তাহলে একটা লক্ষণ হচ্ছে বলে যে ফিভার উইথ কনফিউশন। তাহলে কনফিউশন মানে হচ্ছে রোগী কথা বলতে আইদার ও কথা ভালো রেসপন্ড করতে পারছে না, অথবা রেসপন্ড যখন করছে তখন ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি করছে, অথবা প্রলাপ বকছে, ইরিলেভেন্ট টক করছে, অথবা সে অজ্ঞান হয়ে গেছে।
এই সিএনএস ম্যানিফেস্টেশন যদি কোনো রোগীর থেকে থাকে, হ্যাঁ, ওদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এটা একটা ডেঞ্জার সাইন। এটা ছাড়া ফিভারের আনকনশাস ছাড়া আরেকটা হচ্ছে আনস্টেবল হিমোডাইনামিক ফিচার্স। তাহলে রোগী যদি শকে থাকে অথবা এক্সট্রিম টাকিকার্ডিয়া থাকে, ওদেরকে রোগী হাসপাতালে ভর্তি করতে হবে। এটা একটা ডেঞ্জার সাইন। তারপর ডেঞ্জার সাইন হচ্ছে রোগীর যদি শ্বাসকষ্ট থাকে অথবা পালস অক্সিমিটারে যদি অক্সিজেন যদি লেস দেন 92 থাকে, এটা একটা ডেঞ্জার সাইন, ওদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়াও আরো কতগুলা ডেঞ্জার সাইন আছে, যেমন যদি কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, either in the form of purpura, ecchymosis, অথবা bleeding from any of the sides with fever, they require hospitalization. এছাড়া হচ্ছে ফিভার উইথ র্যাশ। সব ফিভার উইথ র্যাশ হসপিটালাইজেশন, যেমন অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, ওদেরকে হয়তো ভর্তি করা না লাগতে পারে, কিন্তু মোস্ট অফ দি পেশেন্টস অফ ফিভার উইথ র্যাশ আর সাফারিং ফ্রম এ সিরিয়াস ইলনেস অ্যান্ড উইল রিকোয়ার হসপিটালাইজেশন। এটার সাথে আরো কতগুলা লো লেভেল অফ অ্যাসোসিয়েশন আছে, যেমন বলে যে ফিভার উইথ জন্ডিস উইল রিকোয়ার হসপিটালাইজেশন, এবং ফিভার উইথ অ্যাবডমিনাল পেইন উইল রিকোয়ার হসপিটালাইজেশন, এবং হচ্ছে হাইপার পাইরেক্সিয়া, ভেরি হাই বডি টেম্পারেচার যদি হয়, টেম্পারেচার মোর দেন 106 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে থাকে, তখন এটা এই যে ডেঞ্জার সাইন, এবং এই রোগীগুলাকে হাসপাতালে ভর্তি করতে হবে। তাহলে প্রথমে আমরা ডেঞ্জার সাইনগুলো দেখে ফেলবো। ডেঞ্জার সাইন একটাও যদি না থাকে আমি খুশি হয়ে যাব যে এই রোগীটা সিরিয়াস নয়, এই রোগীটা পটেনশিয়ালি ফ্যাটাল নয়, এবং এই রোগীটাকে আমাদেরকে চিকিৎসা দিতে হবে। এরপরের অ্যাপ্রোচ যখন আসে অথবা নাই, ডেঞ্জার সাইন থাকলে শুধু এটা ভর্তি করার জন্য, আর্জেন্ট চিকিৎসার জন্য, ডেঞ্জার সাইন না থাকলে দেখে শুনে চিকিৎসার জন্য। তাহলে এই জায়গাটাতে যখন এরপরে যদি থাকুক আর না থাকুক, আমি তো রোগ নির্ণয় করতে হবে কোথা থেকে আসছে রোগটা। তাহলে এই জন্য বলে যে ফিভার ইজ ডায়াগনোজড বাই ইটস অর্গান অফ অরিজিন। তাহলে আমরা সবসময় চাই যে একজন লোকের যদি জ্বর হয়, ফিভার মাস্ট বি অ্যারাইজিং ফ্রম ওয়ান অর আদার অফ দি অর্গান সিস্টেম ইন দ্য বডি। যদিও সবসময় অর্গান সিস্টেম ইন দ্য বডি থাকে না, সিমটম গুলা, সাইন গুলা এরকম অ্যাপারেন্টলি হয় না, দেখা যায় না। এই জন্য ফিভারকে আমরা যখন হিস্ট্রি নেই, বলে যে সিস্টেমিক এনকোয়ারি। আমরা অনেক সময় বলতে পারি যে একটা রোগীকে আমার কাছে সিমটম না বলে যাওয়া সম্ভব নয়। সেটার ভিত্তি হচ্ছে উই টেক এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেমিক এনকোয়ারি। A systemic inquiry is the basis of defining the organ of origin of fever from the history. From the physical examination তো আমরা বিভিন্নভাবে করছি। তাহলে হিস্ট্রিতে এটাকে এই জিনিসগুলো যখন অর্গান স্পেসিফিক সিমটম অথবা সাইন থাকে, তখন এই রোগগুলোকে বলা হয় ফিভার উইথ লোকালাইজিং সিমটমস এন্ড সাইন্স। আর কতগুলো রোগ আছে যেগুলাতে নো ফিভার উইথ নো লোকালাইজিং সিমটমস এন্ড সাইন্স। তাহলে লোকালাইজিং সিমটমস এন্ড সাইন পেলে আমরা খুব ইজিলি ওদেরকে ক্লাসিফাই করতে পারি বাই সিন্ড্রমিক অ্যাপ্রোচ। যেমন এক্সাম্পল, একটা রোগীর সর্দি, গলা খুসখুসে, গলা ব্যথা, কাশি এবং জ্বর সব একসাথে শুরু হয়েছে। ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস আইএলআই, মানে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। এই রোগগুলাকে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলা হয় এই জন্য এটা যে ইনফ্লুয়েঞ্জা ছাড়াও আরো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিজে এবং আরো অনেকগুলা অ্যালাইড অ্যাডেনোভাইরাস, রাইনোভাইরাস এবং আরো কতগুলা ভাইরাস আছে যেগুলার কারণে এই সর্দি কাশি জ্বর হতে পারে। তাহলে যাদের সর্দি কাশি জ্বর হবে ওদেরকে আমরা ধরে নেই যে এটা আইএলআই, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। তাহলে এই আইএলআই এর ভিতর এখন ঢুকে গেছে কোভিড, একদম ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস নিয়ে আসতে পারে এবং কোভিড হতে পারে। এই জন্য এই কোভিডের সময়ে any patient complaining of an ILI means upper respiratory symptoms with fever, they should be isolated from the first day, very beginning of the illness, such that they do not spread the disease to others. তাইলে লোকালাইজিং সিমটম সিস্টেমিক এনকোয়ারি যখন আসছি,
তখন বলে যে প্রত্যেক সিস্টেম থেকে আপনি একটা প্রশ্ন করবেন কমপক্ষে, এক বা একাধিক করে আপনি জানতে চাইবেন যে ওই সিস্টেমে কোনো রোগ আছে কিনা। যেমন আমরা জানতে চাইবো যে আপনার কাশি আছে কিনা। রোগী যদি বলে যে আমার কাশি নেই, তাহলে সরাসরি সে বলছে the fever is not arising from the respiratory tract. যদি তারপর জিজ্ঞেস করলাম যে আপনার প্রস্রাবটা কেমন, if the patient has features of frequency, urgency, এবং স্ট্র্যাঙ্গুরি, এইসব ফিচারগুলো যদি থেকে থাকে, হেমাচুরিয়া, তখন এটা fever is arising from the urinary tract. If a patient is fever, has bloody diarrhea or altered bowel, the fever is very likely to be arising from the GI tract. If the patient with fever has a joint pain, swelling, the fever is arising from the musculoskeletal system. If a patient with fever has confusion, seizure, or impairment of consciousness, then তখন the fever is arising from the central nervous system. তাহলে ফিভার এই জন্য যখন আমরা বলি যে ফিভারে, ইন এডিশন আমি আরেকটা সিমটমের কথা বলি নাই, এটাকে বলা হয় যে এটা আর্লি সিভিয়ার সিমটম। এটা হচ্ছে সিভিয়ার প্রস্ট্রেশন, or the patient is prostrated. Severe prostration is said to be an early danger sign. Severe prostration মানে হচ্ছে patient is unable to sit, stand, walk unaided. তার মানে হচ্ছে ও শুয়ে আছে, কথা বলতেছে, আপনার দিকে তাকায় আছে, আপনি যদি বলেন যে আপনি উঠে বসেন, সে উঠতে পারে না। কিন্তু আমি যখন তুলে বসাই দিলাম, হি ক্যান সিট। এরপর বললেন যে আপনি বসার থেকে উঠে দাঁড়ান, সে দাঁড়াতে পারে না। কিন্তু আমি যখন ধরে দাঁড় করাই দিলাম, সে দাঁড়াতে পারে। তারপর একজনকে ধরে দাঁড় করাই দিলাম, বললাম যে আপনি হাঁটেন, তখন সে হাঁটতে পারে না। কিন্তু আমি যদি ধরি, সে হাঁটতে পারে। এই জিনিসটাকে বলে পেশেন্ট ইজ আনএবল টু সিট, স্ট্যান্ড, ওয়াক আনএইডেড। এই জিনিসটাকে বলা হয় সিভিয়ার প্রস্ট্রেশন ইজ অ্যান আর্লি সিভিয়ার ডিজিজ। এবং ফিভারের সাথে এইসব সিভিয়ার প্রস্ট্রেটেড পেশেন্ট যদি হয়ে থাকে, দিস ইজ অলসো এন ইন্ডিকেশন, দিস ইজ এ ডেঞ্জার সাইন অ্যান্ড ইজ এন ইন্ডিকেশন ফর হসপিটালাইজেশন। তাহলে পেশেন্টদেরকে আমরা সিন্ড্রমিক্যালি, আমরা অর্গান স্পেসিফিক ফিচারগুলা দেখে কোন অর্গান থেকে ওর জ্বরটা আসছে এটা খুঁজে দেখতে চেষ্টা করি। এরপরে হিস্ট্রির মধ্যে আমরা আরো দেখতে চেষ্টা করি যে জ্বরের রোগীতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, in addition to the total systemic inquiry, you need to ask about clustering of the cases in the family. যে বাসায় আর কারো জ্বর হয়েছে কিনা। তাহলে বাসায় যদি আর কারো জ্বর হয়ে থাকে, আপনার রোগীটার একই জ্বরই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি একসাথে কয়েকজনের হয়ে থাকে, তাহলে ভেরি লাইকলি যে ওই একই রোগ সবার হয়েছে। যেমন এখন যেটা কোভিড, ইট ইজ এক্সপেক্টেড যে বাসার মধ্যে আরো কয়েকজনের একসাথে জ্বর হয়ে যাবে, অথবা কয়েকদিন আগে হয়েছিল, ভালো হয়ে গেছে, একজন দুজনের এখনো আছে, রোগীটার আজকে থেকে শুরু হয়েছে। তখন এইটাকে বলে ফ্যামিলিয়াল ক্লাস্টারিং অফ দি কেসেস। তাহলে ইনফেকশাস ডিজিজ গুলা অনেক সময় দেয়ার ইজ ফ্যামিলিয়াল ক্লাস্টারিং অফ দি কেসেস। তাহলে হিস্ট্রিতে এইসব পয়েন্টগুলো আমরা খুব, এবং এটা হচ্ছে অনেকগুলো রোগীর মধ্যে পাবেন যে আমি যাই জিজ্ঞেস করি, কাশি আছে? নাই। প্রস্রাবে অসুবিধা আছে? নাই। পায়খানায় কোনো অসুবিধা আছে? নাই। শরীরে কোথাও ব্যথা বেদনা আছে? নেই। মাথা ব্যথা আছে? হ্যাঁ, মাথা ব্যথা আছে। তাহলে এই রোগীটা হচ্ছে এই ধরনের কোন সব অর্গান স্পেসিফিক সিমটমকে যখন ওরা নো বলবে, তখন এই গ্রুপ অফ ডিসঅর্ডারকে বলা হয় ফিভার উইদাউট লোকালাইজিং সিমটমস এন্ড সাইন্স। তাহলে ফিভার উইদাউট লোকালাইজিং সিমটমস এন্ড সাইন্স হলে এই গ্রুপগুলোর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। ফিভার উইথ লোকালাইজিং সিমটমস এন্ড সাইন্স হলে ওটার আরেকটা গ্রুপ অফ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। তাহলে আমরা সব সময় যখন ক্লিনিক্যালি ব্যাড সাইডে ক্লাসিফাই করি, সিমটম দেখার পরে, হিস্ট্রি নেওয়ার পরে, we say that this patient has
uh, a fever without localizing symptoms and signs, this patient has a fever with localizing sign. তাহলে অর্গান যখন আমরা খুঁজে বের করি, তাহলে যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করতে যাই তখনও কিন্তু আমরা খুঁজে দেখতে চেষ্টা করি if we can find out where from the fever is coming. তাহলে সিমটমের মধ্যে আমরা এগুলা ছাড়াও আরো কতগুলো অ্যাসোসিয়েটেড ফিচার থাকে, যেমন কমনলি হচ্ছে ফিভারের সাথে একটা ম্যালেজ, অ্যানোরেক্সিয়া, nausea, sometimes vomiting, sense of unwell, inability to sleep, aches and pains in the body. All these are non-specific accompaniments of fever, and there are some fever which have some characteristic symptoms also. For example, retroorbital pain মানে হচ্ছে সোজা তাকিয়ে আছি, চোখটা ডানে বামে এরকম করে নাড়াতে গেলে they feel pain. এটা retroorbital pain. It is very characteristic of dengue fever, কিন্তু it can occur in other fevers also. তাহলে এরকম ক্যারেক্টারিস্টিক ফিচার যদি কোনো রোগীর থেকে থাকে, যেমন কোভিড, এটাতে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার এসে গেছে, সেটা হচ্ছে অ্যানোসমিয়া। হ্যাঁ, লস অফ সেন্স অফ স্মেল। তাহলে লস অফ সেন্স অফ স্মেল হলে, অ্যানোসমিয়া হলে, এটা ইজ হাইলি সাজেস্টিভ অফ কোভিড। বলছে প্রত্যেকটা সিমটমকে যদি আমরা সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি এভাবে করে দেখতে চাই, তাহলে সেন্সিটিভিটি of diagnosis of COVID disease by the presence of anosmia, it reaches beyond 50%. তাহলে PCR এর সেন্সিটিভিটি হচ্ছে 70%, anosmia sensitivity হচ্ছে 50%. তাহলে anosmia থাকলে আমি 50% likely that the patient has COVID is a characteristic anorexia. তাহলে এই সিন্ড্রোমিক ফিচার গুলা দেখার পরে, হিস্ট্রি নেওয়ার পরে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করতে চাই। বলে যে মোস্ট কম্প্রিহেন্সিভ ফিজিক্যাল এক্সামিনেশন we need to do in patients with fever. এর চেয়ে কম্প্রিহেন্সিভলি আমরা কোনো রোগী দেখি না। তাহলে কেন দেখি? ওই একটাই, যদি আমি অর্গান অফ অরিজিন অফ ফিভার পেয়ে যাই তাহলে ইট ইজ ভেরি মাচ সাজেস্টিভ। এই জন্য আমরা জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে অনেকগুলা, তাহলে ফিভার উইথ, সে ফর এক্সাম্পল ইফ ইউ সি দ্যাট দি পেশেন্ট হ্যাজ অ্যানিমিয়া, এটা যদি রিসেন্ট হয়ে থাকে তাহলে পেশেন্ট মে হ্যাভ এ disease which simultaneously can cause anemia and fever. One of them is malaria. এছাড়া ফিভার এবং এনিমিয়া অন্য কারণে হতে পারে, যেমন ম্যালিগন্যান্ট ফিভার বা ফিভার অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড লস, এগুলো সবগুলো ফিভার উইথ এনিমিয়া হতো। যেমন তাহলে যদি অ্যানিমিয়া না থাকে, it is unlikely to be malaria, it is less likely to be malignancy. হ্যাঁ, কোন রোগ হবে এটা বলতে পারতেছে না, কিন্তু আনলাইকলি, লেস লাইকলি, এই কথাটা বলা যায়, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিস ডিজিজ ইজ আনলাইকলি। তাহলে সাথে যদি জন্ডিস দেখি, তাহলে জন্ডিস এবং ফিভার দুটা যদি একসাথে দেখি, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর গোয়িং টু বি ডিফারেন্ট। তাহলে ফিভার এবং জন্ডিস যদি আমরা একসাথে দেখি, সাধারণত ম্যালেরিয়া চিন্তা করি, সেপসিস চিন্তা করি, ম্যালিগন্যান্সি উইথ ফিভার চিন্তা করি, এবং অনেক সময় biliary fever চিন্তা করি। biliary fever মানে fever arising from the biliary tree, which often comes with chill and rigor and is associated with jaundice. তাহলে fever with jaundice is with abdominal pain, right upper quadrant abdominal pain, will be biliary fever. তাহলে ফিজিক্যাল সাইনের মধ্যে যদি লিম্ফাডেনোপ্যাথি, we need to very carefully look for, এর চেয়ে বেশি লিম্ফ নোড খুঁজে আর কোথাও দেখতে হবে না, because there are some diseases which can cause lymphadenopathy with fever, এবং lymphadenopathy with fever হলে ওদের জন্য ডায়াগনোসিস গুলো অন্যরকম। যদি শর্ট ডিউরেশন অফ ফিভার হয় তখন আমরা টিবি প্রথমে চিন্তা করব না, আমরা অন্যান্য গুলো চিন্তা করব, যেগুলো সাপোরেটিভ লিম্ফাডেনাইটিস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, আদার ফর্মস অফ ভাইরাল ইলনেস, কানেক্টিভ টিস্যু ডিজিজেস, and some other illnesses like toxoplasma, secondary syphilis, all could cause fever with lymphadenopathy. তাহলে লিম্ফাডেনোপ্যাথি আছে কিনা এটা দেখতে হবে এবং ইয়ে করতে হবে। Looking at the oral cavity is said to be very suggestive. তাহলে যখন বেশি ইনভেস্টিগেশন ছিল না তখন ওরাল ক্যাভিটি এক্সামিন করাটা একটা বিরাট সাজেস্টিভ ছিল। তাহলে প্রথমে কি দেখি আমরা? টাংটা দেখি, জিহ্বাটা দেখি।
তাহলে এটা বাচ্চারাও, আপনাদের যারা ডাক্তার আছেন ওদের বাচ্চারাও যা ডাক্তারি করতে বললে বলবে যে হা করে জিহ্বাটা দেখান, মানে এটা এত কমন একটা জিনিস আমাদেরকে দেখতে হয়। তাহলে জিহ্বা দিয়ে আমরা কি দেখি? জিহ্বা দিয়ে দেখি, বলে যে টাং ইজ এ মিরর অফ দ্য জিআই ট্র্যাক্ট, বলে যে ফান্ডাস ইজ এ মিরর অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে আমরা বাইরের থেকে কতগুলো মিররকে ইউজ করি। এই জন্য টাং দেখে যে অনেক বেশি ডায়াগনোসিস আমরা করে ফেলতে পারবো এটা নয়, কিন্তু দেয়ার আর সামনে, ফর এক্সাম্পল ইন অ্যান্টেরিক ফিভার there is characteristic coated tongue which is a central coating and with prominent papilla. এছাড়া ডিপথেরিয়া এবং ফলিকুলার টনসিলাইটিস, এছাড়া ব্যাড ওরাল হাইজিন and patients who are not able to take orally, heavy smokers, all can have a coated tongue. But in case of enteric fever, it is a very classically found on the tongue, and tongue is a feature. এছাড়া অনেক সময় gingivitis, fungal infection in the oral cavity, you need to look at the tonsils, fascial pillars, whether there are any features suggestive of inflammation which could give rise to fever. তাহলে একইভাবে we will look at the skin. তাহলে স্কিন র্যাশ হতে পারে। স্কিন র্যাশটা মেবি ডেঞ্জারাস রোগ হতে পারে, যেটা মেনিনগোকক্কাল মেনিনজাইটিস, এবং এছাড়া কতগুলা ভাস্কুলাইটিস, এছাড়া পারপিউরিক রেশ ইন ডেঙ্গি, প্যানসাইটোপেনিয়া, হাইপোপ্লাস্টিক এনিমিয়া, all this could cause fever with rash. এই জন্য presence of rash in the skin in a patient with fever is a danger sign, and in most cases you will have to admit the patient to hospital. এছাড়া যদি আমরা জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করে we look at the vital signs, tachycardia, তাহলে it is said that with fever, if there is fever, the patient will have a proportionate tachycardia. কিন্তু there are some illnesses which does not cause a proportionate tachycardia. Proportionate tachycardia মানে for every degree Celsius rise of temperature, there will be rise of 10 pulse rate. তাহলে কিছু কিছু ক্ষেত্রে জ্বর বাড়ার পরেও পালসটা বাড়ে না ওইভাবে, যে ওই রেটে 1 ডিগ্রি বাড়লে 10 বেড়ে যাবে, ওইভাবে করে বাড়ে না। তাহলে যেসব কন্ডিশনে ফিভার অনেক বেশি কিন্তু পালসে টাকিকার্ডিয়া নেই, অথবা পালস ফিভারের পরিমাণ করে বাড়ে নাই, তখন এটাকে বলে রিলেটিভ ব্রাডিকার্ডিয়া। এই রিলেটিভ ব্রাডিকার্ডিয়া ইজ এ ফিজিক্যাল সাইন অফ এন্টেরিক ফিভার and many of the viral illness গুলোতেও there is relative bradycardia. এছাড়া যেগুলাতে মায়োকার্ডাইটিস থাকে, ফর এক্সাম্পল রিউমেটিক কার্ডাইটিস, there can be bradycardia. এই জন্য as well as blood pressure is maintained in most fevers with the exception হচ্ছে যে এখন ডেঙ্গি ফিভার আসে, ডেঙ্গি, as well as in patients with sepsis you can have altered hemodynamics and there is development of shock-like state. meningococcal meningococcal meningitis, এটা তো meningococciemiaর কারণে there can be shock. তো এটা respiratory rate is important. Fever causes an increase in respiratory rate. So an increased respiratory rate is expected in patients with fever. এরপরে আমরা সিস্টেমিক এক্সামিনেশন করব, ইনক্লুড রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে তো কাশি না থাকলে আপনি বেশি কিছু পাওয়ার কথা নয়, তারপরেও কাশি না থাকলে অনেক সময় প্লুরাল এফিউশন থাকলে ওদের কাশি নাও থাকতে পারে, শুধু প্লুরাল এফিউশন, যেমন টিবি প্লুরাল এফিউশন, the patient may have no cough, কিন্তু প্যারানিউমোনিক প্লুরাল এফিউশন যখন হবে তখন there will be cough, as well as যখন ট্রানজুডেটিভ এফিউশন হবে there is no cough. তাহলে এই জন্য রেসপিরেটরি ফাইন্ডিং আছে কিনা, অ্যাবডোমেন should be very carefully examined, very methodically examined to find out presence of any organomegaly, এবং অর্গানোমেগালি গুলা যদি থেকে থাকে তখন অনেকগুলা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদেরকে চিন্তা করতে হবে, whether it is hepatomegaly, splenomegaly, renomegaly, এবং any other finding in the abdomen.
localized tenderness, diffuse tenderness, board-like rigidity. All these features will have to be examined. এবং abdomen is very much rewarding examination of the abdomen in patients with fever. তাহলে অ্যাবডোমেনে যদি কোনো ফিজিক্যাল সাইন না থাকে, অ্যাবডোমেনে যদি কোনো ধরনের টেন্ডারনেস না থাকে এবং না থাকে, ফিভার ইজ নট অ্যারাইজিং ফ্রম দি অ্যাবডোমেন। কিন্তু কিছু কিছু রোগ আছে যেগুলোতে দেয়ার ক্যান বি নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন, ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন, ফর এক্সাম্পল ইন পেশেন্টস উইথ enteric fever, patients with shigellosis, there is diffuse abdominal pain in addition to, for example, pelvic inflammatory disease, appendicitis, এগুলো তো আছেই। তাহলে এই জন্য the physical examination আর musculoskeletal system we need to examine if there is any. You need to examine whole body such that you can determine if the patient has any localized skin infection. এটা দেখতে হবে, দেখে then we try to diagnose the fevers by combining historical features and the physical signs. So in most of the cases, we can bring the differential diagnosis to 2, 3 or 4 by most appropriate history taking and a thorough physical examination. তাহলে ফিভারে আরেকটা রুল আছে, বলো যে ফিভারে একটা রোগীকে যখন আপনি সেকেন্ড টাইম দিলেন, আজকে দেখছেন, দেখে ছেড়ে দিচ্ছেন, বাসায় চলে গেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে আবার আসলো, বলো যে আবার যখন একটা জ্বরের রোগী আসবে, আপনি ওকে এমন ভাবে পরীক্ষা করবেন যেন আপনি জীবনে কোনোদিন ওকে পরীক্ষা করেননি। যদি মনে করেন যে না আমি তো ওকে আগে দেখছি, স্প্লিন ছিল না, ইউ মে নট বি রাইট। তাহলে একই রোগীকে বলে যে জ্বরের রোগীকে আগে ভুলে যেতে হবে যে আমি আগে দেখেছিলাম, এই জন্য যে সাম অফ দি ফিজিক্যাল ফাইন্ডিংস মে অ্যাপিয়ার নিউ টু অ্যালাউ ইউ ক্লুজ ফর এ ডায়াগনোসিস। এই জন্য প্রত্যেকবার রোগীকে যখন দেখবো আমরা থরলি পরীক্ষা করব। এরপরে ব্রিফলি, আমি যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমাকে 9টায় শেষ করতে হবে বিকজ আই হ্যাভ অ্যানাদার প্রোগ্রাম, আমরা কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন সম্পর্কে বলি। সেটা হচ্ছে মোস্ট অফ দি ফিভার ডু নট রিকোয়ার এনি ল্যাবরেটরি ইভ্যালুয়েশন ইন দ্য ফার্স্ট 3 days of illness unless there are some specific diseases known to be potentially serious. তাহলে যেমন কোভিড আসছে, ওকে জ্বর হলেই যদি অ্যাভেলেবল হয় আমরা টেস্ট করে ফেলবো, নট দ্যাট ও খারাপ হয়ে যাবে, মারা যাবে, এই জন্য নয়, জাস্ট টু লিমিট দ্য স্প্রেড অফ দি ডিজিজ ফ্রম দি ইন্ডিভিজুয়াল, এই জন্যই ওকে টেস্ট করতে হবে। আর কতগুলো রোগী আছে যখন টেস্ট করতে হবে আর্লি, সেটা হচ্ছে টেস্ট না করে যদি আমি চিকিৎসা ডিলে করি, দেয়ার ইজ চান্স অফ সিভিয়ার ডিজিজ অ্যান্ড দেয়ার ইজ চান্স অফ ডেথ। ফর এক্সাম্পল ম্যালেরিয়া অর সেপসিস, আমি যখনই সন্দেহ করব, যখনই ডায়াগনোস করব, ওদেরকে ইনভেস্টিগেট করতে হবে। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট ব্লাড কাউন্ট, where we look for hemoglobin, platelet count, usually not altered in most of the patients. When these are altered, the illnesses are not are very few, which can cause thrombocytopenia, fever which can cause anemia. These are relatively few. তাহলে এই দুইটা যে কোনো একটা যদি থেকে থাকে, তখন আপনাকে ফিউ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিকে লিড করে। সবচেয়ে প্রবলেমেটিক জিনিস হচ্ছে নিউট্রোফিল লিউকোসাইটোসিস। তাহলে নিউট্রোফিল লিউকোসাইটোসিস মে সাজেস্ট ফিভার। তাহলে নিউট্রোফিল লিউকোসাইটোসিস বলেছি, কিন্তু নিউট্রোফিলিয়া বলি নাই। তাহলে নিউট্রোফিলিয়া ইজ নট নেসেসারিলি ডায়াগনস্টিক অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন, but when there is neutrophil leukocytosis, then it is likely to be infection. তাহলে যদি কাউন্ট যদি 11,500 নিচে হয়, 10,000 টোটাল কাউন্ট, lymphocyte 90%, it does not necessarily mean infection because he does not have leukocytosis. এটা হচ্ছে নিউট্রোফিলিয়া। নিউট্রোফিলিয়া may occur from various reasons, not necessarily from infection. তাহলে নিউট্রোফিল লিউকোসাইটোসিস যদি হয়ে থাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরও লিউকোসাইটোসিস ইজ নট সিনোনিমাস উইথ ফিভার। Many of the patients from various other diseases can cause leukocytosis, even many treatment drugs can cause leukocytosis. এই জন্য দেখা যাচ্ছে যদি কাউন্ট 15,000 নিচে হয়, তাহলে only 40% of them have serious bacterial infection. তাহলে 60 ভাগ রোগীর
15,000 কে যদি আপনি ডায়াগনোস করেন ফিভার ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে, আপনি 60 ক্ষেত্রে সঠিক হবেন না। কিন্তু যদি 20,000-এর উপরে হয়, তাহলে the chances of fever is almost 80%, more than 80%. তাহলে কাউন্ট যদি 20,000-এর বেশি হয় এবং যদি নিউট্রোফিল লিউকোসাইটোসিস হয়, ইট ইজ হাইলি সাজেস্টিভ অফ ইনফেকশন। আর হচ্ছে সবগুলাতে শুধু যে আমরা ইনফেকশন লিউকোসাইটোসিস দেখার জন্য এটা করি এটা নয়, আমরা এটা নর্মাল আছে কিনা এটা দেখার জন্য। তাহলে মোস্ট অফ দি febrile illnesses in the first week will have a normal total and differential count of WBC. তাহলে এই জন্য WBC is not synonymous with infection. এই জন্য এটা একটা এরিয়া অফ মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, দ্যাট উই গিভ অ্যান্টিবায়োটিক when we see leukocytosis. Similarly, pus cell in urine is not synonymous with infection. এটা আরেকটা জায়গা মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক করার জন্য। There are many reasons for pus cell in the urine. তাহলে পাস সেলের সাথে যে পেশেন্ট যদি সিমটোমেটিক থেকে থাকে ওকে চিকিৎসা করতে হবে। যদি সিমটোমেটিক না থাকে, এটা অ্যাসিমটোমেটিক পাইউরিয়া, এটা চিকিৎসা অ্যান্টিবায়োটিক নয়, এটা চিকিৎসা হচ্ছে কনফার্মেশন অফ ডায়াগনোসিস অ্যান্ড দেন প্ল্যান এ ম্যানেজমেন্ট। তাহলে পাস সেল ইন ইউরিন ইজ নট সিনোনিমাস উইথ ব্যাকটেরিয়াল ইনফেকশন। এছাড়া আমরা অ্যাকিউট ফেজ রিঅ্যাকশনগুলো দেখি। ইএসআর সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এখানে মোর ইম্পর্টেন্ট হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন because it appears in the blood very early in the course of the bacterial infection and goes down rapidly to normal once the infection is cleared, whereas ESR takes time to become elevated. For example, একটা টাইফয়েড রোগ হলো, ওর সিআরপি 2 দিনের মধ্যে বেশি হয়ে যাবে, কিন্তু ওর ইএসআর বেশি হতে হতে 1 সপ্তাহ লেগে যাবে। এই জন্য ইএসআরও ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, কিন্তু সিআরপি মোর ইন্ডিকেটস আর্লি অ্যাপিয়ারেন্স অফ দি সিআরপি and early disappearance after clearance of এই জন্য সিআরপি কে পয়েন্ট অফ কেয়ার টেস্ট হিসাবে, মানে যেখানে রোগী আসছে সাথে সাথে সিআরপি দেখে পজিটিভ থাকলে ওদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করাটা একটা পদ্ধতি ছিল এবং এটা ইজ অ্যান পয়েন্ট অফ কেয়ার টেস্ট বলা হতো। কিন্তু এখন প্রোক্যালসিটোনিন একটা ইনভেস্টিগেশন এসে যাওয়ার পরে প্রোক্যালসিটোনিন ইজ মোর স্পেসিফিক ফর ফিভার, এবং প্রোক্যালসিটোনিন দেখে ফিভারের অ্যান্টিবায়োটিক দেওয়া এবং প্রোক্যালসিটোনিন কমে গেলে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়াটা হ্যাজ বিন রিকমেন্ডেড। এই জন্য আইসিইউতে বলতেছে যে আইসিইউতে কখন অ্যান্টিবায়োটিক আমরা বন্ধ করব এটা বোঝা যায় না, কারণ চলতেছে এই 2টা 3টা 4টা অ্যান্টিবায়োটিক আইসিইউতে, আপনারা জানেন অনেকে। তাহলে ওখানে বলতেছে যদি প্রোক্যালসিটোনিন পরপর 2 বার নেগেটিভ হয় at 24 hour interval, you can withdraw the antibiotic whether or not the patient has fever or any other on ventilators etc. তাহলে এই জন্য প্রোক্যালসিটোনিন ইজ এ ভেরি ইউজফুল। এই পর্যন্ত বলে যে ডাক্তারদেরকে সবসময় ব্লেম করা হয় যে ওরা অ্যান্টিবায়োটিক মিসইউজ করে, তো অ্যান্টিবায়োটিক মিসইউজ আমি করবো না, কারণ আমি তো ডায়াগনোজ করতে পারতেছি না। তোমরা সায়েন্টিস্টরা কি করছো আমাদের জন্য? তোমরা সায়েন্টিস্টরা ক্লিনিশিয়ানদেরকে একটা পয়েন্ট অফ কেয়ার, রুগী আসবে চেম্বারে, সাথে সাথে একটা টেস্ট করবো, বলবো যে তোমার এই রোগ হয়েছে, জ্বর হলে সেই ডায়াগনোজ কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবল। এখনো একমাত্র পয়েন্ট অফ কেয়ার টেস্ট বলতেছে এটা প্রোক্যালসিটোনিন এবং সিআরপি কমপ্লিট ব্লাড কাউন্টের সাথে, এগুলাই আমরা করতে পারি শুধুমাত্র পয়েন্ট অফ কেয়ার। ইউরিন রুটিন এক্সামিনেশন করে যদি বেনি পাস সেল থাকে বা যদি কালচার করা যায় তখন এগুলা আর সাজেস্টিভ। এছাড়া আমি টাইম আউট হয়ে গেছে আজকে, এটা বলতে গেলে তো আরো কয়েক ঘন্টা লাগবে। এই জন্য আমি প্রশ্ন করারও এখানে সুযোগ নেই, আমি তো ওইগুলা দেখতে পারতেছি না আপনারা যে কি প্রশ্ন করছেন। সো ফিভার প্রথম 3 দিনে ইউজুয়ালি বেশি কোনো টেস্ট করা লাগবে না। 3 থেকে 5 দিনের বেশি জ্বর হলে ওদেরকে ফিভারের টেস্ট করতে হবে। এটা কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর, সিআরপি, ইউরিন রুটিন এক্সামিনেশন এবং একটা এক্সরে চেস্ট। এছাড়া যদি প্রিভ্যালেন্ট কোনো ডিজিজ থেকে থাকে, যে এলাকায় আপনি চাকরি করছেন, যেমন আপনি যদি খাগড়াছড়িতে চাকরি করেন একটা ম্যালেরিয়াল প্যারাসাইট দেখবেন, এখন যদি ঢাকা চিটাগাং হন আপনি একটা কোভিড টেস্ট করতে বলবেন। আপনি যেখানে আছেন ওখানে যদি অ্যান্ট্রিক ফিভারের এপিডেমিক চলছে তখন আপনি একটা অ্যান্ট্রিক ফিভারের জন্য কালচার করতে দিবেন। তাহলে এটা লোকালি প্রিভ্যালেন্ট ডিজিজগুলো সম্পর্কে আমাদেরকে বলতে হবে। সো উইথ দিস ফিউ ওয়ার্ডস আমরা আরেকদিন হয়তো যে আলোচনা করতে পারি আরো লম্বা যদি সময় পাই। সো সরি ফর দি ডিস্টারবেন্স ইন দ্য প্রসেস। Thank you very much. Thank you all for patient hearing.